হুমান করে সাবিব ভাই যদি কলরবকে নিয়ে উনি চিন্তাই করতেন তাহলে কলরব ছেড়ে কখন আপনি নিজেই বস, আপনার কোনো অপরাধ হতেই পারে না, শাস্তি পেয়েছিল, কিন্তু সেখান থেকে বদরুজ্জামান ভাই কিন্তু কামব্যাক করেছে। আমাদের ভাতিজি রুহি আজাদ ভাই একমাত্র মেয়ে, তাকে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে রাজশাহীতে এতিমখানায়। কাজী আমিন ভাই চলে গেছে কলরব থেকে। আপনার প্রশ্নেরও আসতে পারে যে কাজী আমিন ভাই কেন চলে গিয়েছে। গালিবকে দেখেছে কলরব, 12 বছরে 10টা মাদ্রাসা চেঞ্জ করছে গালিব। কিছুটা হলেও হ্রাস পাবে, কারণ কলরবের কারণে। কলরব না থাকলে আজাদ ভাইয়ের নাম থাকবে। ইনস্ট্যান্ট আপনার সাথে বসার পরে একটা প্রশ্ন মাথায় এসছে, এটা একটু জেনে নিই। 1 মিনিটের 1 থেকে 1.5 মিনিটের মধ্যে প্রশ্ন করতে গেলে না, আজকে খোলাখুলি আলাপ হচ্ছে, একসাথে বসেছি তো। রিসেন্ট একটা, আমরা হয়তোবা এপিসোডটা আরো কিছুদিন পরে যাবে, কিন্তু হয়তোবা একটা যে ইস্যু চলছে কলরব কেন্দ্রিক, যে ইস্যু, গালিব তো আপনাদের সাথেই বড় হয়েছে, তো এই বিষয় সম্পর্কে একটু জানতে চাই ছোট করে জাস্ট। আমি মূল বিষয়টাই বলতে চাই। মূল বিষয়টা বলতে গেলে আজাদ ভাইকে নিয়ে আসতে হয়, কিছু করার নেই। আজাদ ভাই মারা যান 2010 সালের 18 জুন। আজাদ ভাই মারা যাওয়ার পরে হুমান করে সাবিব ভাই কলরবের পরিচালক হিসেবে ছিলেন। ভাই কাউকে দোষারোপ করতে চাই না, এতটুকু মূল পয়েন্টটা বলতে চাই। যদি কলরবকে নিয়ে উনি চিন্তাই করতেন তাহলে কলরব ছেড়ে কখনোই যেতেন না। নাম্বার 1 হুমান কবির সাবিব ভাই। এরপরে আপনার যত যাই কিছু হোক না কেন, অনেকে একটা প্রশ্ন করে থাকে, আমি সব অ্যান্সার সব দিচ্ছি। আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি, এই জন্য আমি কিন্তু অ্যান্সারগুলো ভাবে দিচ্ছি। সাবিব ভাই কেন চলে গেলেন, কেন স্বপ্ন চুরি করলেন, ওই অ্যান্সারটা একমাত্র উনি জানে আর আল্লাহ জানে। অনেকে বলে ওনাকে নাকি না, আমি বলি, আপনি যদি আমাকে কলরবে এখন যারা আছেন, আমাকে যদি আপনি বের করতে চান, বের করতে পারবেন আসলে? না, আমি তো বের হব না, কারণ আমি একটা অপরাধ করেছি, আমি ভুল স্বীকার করলাম, সরি ভাই, আমার জন্য কলরবের মান নষ্ট হলো, শেষ ম্যাচ, মিসম্যাচ। কিন্তু কিন্তু আপনি যখন ওই অপরাধটা স্বীকার করছেন না, আপনি নিজেই বস, আপনার কোনো অপরাধ হতেই পারে না, এটা তো সমস্যা। এটা হলে তো আমাদের তো ভাই, আমরা কলরবে কেউ কাউকে বের করতে পারি না। আমরা যারা কলরবের মূল দায়িত্বে আছি, সাইদ ভাই থেকে শুরু করে জামান ভাই, রায়হান ভাই, আমরা যারা আছি, ইয়াসিন হায়দার ভাই, ইলিয়াস হাসান ভাই, কেউ কাউকে বের করতে পারবো না। আমাদের বের করার জন্য আমাদের উপদেষ্টা পরিষদ আছে, মুরব্বী পরিষদ আছে, আমাদের কিন্তু গার্ডিয়ানরা আছে, তারা মিলে দেখে, মজলিসে শুরা আছে আমাদের, তারা দেখে যে কোন ছেলেটার মাধ্যমে কলরবের বদনাম হচ্ছে, নাম খারাপ হচ্ছে, তাকে ওয়ার্নিং দেওয়া হোক। এটাকে আপনিও জানেন যে একটা সময় গিয়ে বদরুজ্জামান ভাই সুফিয়ান ভাইয়ের মধ্যে একটা বিষয় হয়েছিল, যার দুজনকে কিন্তু সাময়িক অবসর শাস্তি পেয়েছিল, কিন্তু সেখান থেকে বদরুজ্জামান ভাই কিন্তু কামব্যাক করেছে। সুফিয়ান ভাই কেন পারা নেই, আপনি কিন্তু কারণ বলতে পারবেন না যে কেন পারা নেই, একমাত্র উনিই জানেন। আর কেন কলরব থেকে তাকে বের করা হয়েছে সেটা আমাদের মুরব্বীরা জানে, যে কি অপরাধটা তিনি করেছে। আমি শুধু একটা জিনিসই বুঝি, আপনি যদি সরি বলেন, এর থেকে বড় সমাধান কিছুই হতে পারে না। কাজী আমিন ভাই চলে গেছে কলরব থেকে। আপনার প্রশ্নেরও আসতে পারে যে কাজী আমিন ভাই কেন চলে গিয়েছে। উনি একটা ইন্টারভিউতে বলেছেন যে উনি কেন চলে গেছেন উনি জানেই না। ভাই আপনি একটা বললেন না, সবকিছু হয়ে গেল সমাধান, আপনি অবশ্যই জানান। আমি যদি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনি এমন একটা কাজ করেছিলেন যে কাজটার মাধ্যমে পুরো ইসলামী অঙ্গন হুমকিতে ছিল। আমি এভাবে বলতে চাই না সেটা, আমি বলছি না, আমি এতটাও আজকে এই এপিসোড না, তারপরে প্রশ্নটা যেহেতু চলে এসেছে, এটা দ্বারা আপনার প্রশ্নের সব অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছেন। এরপরে আসে গালিবের কথা, কারণ সবাই তো চলে গেছে, এখন তো ভাই গালিবকে দেখার কেউ নাই। তখন কে দেখছে গালিবকে দেখেছে কলরবের মাধ্যমে কে দেখে, মানে উসিলা কে ছিল, বড় ভাইয়েরা, কারণ তারা, আমরা তো ছোট ছিলাম তখনও, 2010 12-11 সাল তো আমরা ছোট, আমরা তখন আকাশের রংধনু গানটা মাত্র গাইলাম একসাথে, তাই না, ক্রস গান, তখন তো আমরা ছোটই, আমাদের মধ্যে আমাদেরকে কে দেখবে, বিষয়টা এরকম হয়ে গেছে বিষয়টা। তখন সাইদ ভাই, বদরুজ্জামান ভাই, রায়হান ভাই ছোট থাকলেও ম্যাচুরিটিতে রায়হান ভাই যেহেতু অনেক আগে থেকে আছে সঙ্গীতে, শুরু থেকে আজাদ ভাইয়ের সাথে ছিল, রায়হান ভাইও বড় ভাই কাতারে, তো রায়হান ভাই সহ কোন মিটিং হলে সবাই একসাথে বসতেন, রায়হান ভাই বসতেন, কারণ রায়হান ভাই কিন্তু সিনিয়রদের মধ্যে একজন। হাইট মনে হয় অনেকে মনে করে যে রায়হান ভাই ছোট না, রায়হান ভাইও আমাদের সিনিয়র বড় ভাই। তো বিষয়টা হচ্ছে, গালিব আমাদের কাছে ছিল, গালিবের থাকা খাওয়া, গালিবকে বাংলাদেশের প্রসিদ্ধ মাদ্রাসা নাজমুল হাসান সাহেবের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, হিফজ পড়াশোনার মানও যেমন, থাকার আবাসন ব্যবস্থা, টাকা পয়সা তেমন, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, আবাসন ব্যবস্থা অনুযায়ী ভালো একটা কষ্ট হয়েছে। রুহিকে, আমাদের ভাতিজি রুহি আজাদ ভাইয়ের একমাত্র মেয়ে, তাকে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে রাজশাহীতে এতিমখানায় ফ্যামিলি থেকে, আর হচ্ছে গালিবকে পাঠানো হচ্ছে বগুড়া একটা মাদ্রাসায় এতিমখানায়। আমরা যখন জানতে পারছি ভাই, আমরা কেন ওরা কেন এতিমখানায়, আমরা জীবিত থাকতে, কলরব থাকতে ওরা এতিমখানায় কেন থাকবে, ঢাকাতে নিয়ে আসা হয়েছে।
ওদেরকে গ্রামে বাড়ি করে দেওয়া হয়েছে। দেখবেন রিসেন্টলি একটা খুব দুঃখের বিষয়, একটা বাড়ি দেখিয়েছে যেটা টিনের চাল নাই, মানে পলিথিন দেয়া, পানি পড়তেছে এরকম একটা জায়গা দিয়ে। ভাই ওদেরকে সিনাতে শহরে বাড়ি করে দেওয়া হয়েছে কলড্রমের মাধ্যমে। এটা কি আপনি জানেন? না, আমি লাস্ট একটা স্ট্যাটাসে জেনেছি। এই বাড়িটা তো দেখায় নাই। এটা তারা তাদের গার্ডিয়ানরা ভাড়া, তাদের মা চাচারা ভাড়া দিয়ে রাখে। আপনি চিন্তা করছেন? আর গ্রামে গেলে ছেলেরা অসহায় অবস্থা কেন থাকবে? এটা তো আপনাদের দোষ। এরপরে দেখেন 12 সাল থেকে এখন 25 সাল, 24 সাল, ধরেন 25 সাল পর্যন্ত, 25 সালে তো ওরা এই দাবিগুলো তুলছে না। 25 সাল পর্যন্ত গালিব কোথায় ছিল বলেন তো, আপনি নিজে বলেন। না, আমরা যারা একটু সম্পৃক্ত, কলরবের অফিসে আসা যাওয়া আছে বা আপনাদের সাথে সম্পর্ক আছে, আমরা তো দেখেছি। এবং লাস্ট এটা তো 1-1.5 মাস যাবত এই ঘটনা ঘটছে। বা জামান ভাই উমরায় যাওয়ার 10 দিন আগে আমি তার ইন্টারভিউটা রেকর্ড করি। ওই দিনও কলরবের অফিসেই দেখলাম গালিব ছিল। এবং হঠাৎ করে মাদ্রাসা থেকে না বলে চলে আসছে এরকম একটা। তখন জামান ভাই বারবার বলছে তুমি চলে আসছো কেন, মানে এই ধরনের কন্ট্রোভার্সি, মানে কথাবার্তা দেখছি আমি। জামান ভাই আজাদ ভাইয়ের মানে বাবা হিসেবে বাবার মতো রোল প্লে করেছে হচ্ছে গালিবের জন্য। আপনি যদি জানেন, যদি আমি বলতে হয়, অনেকে আমাদেরকে অনেক খারাপ ভাষায় ফেসবুকে অনেক কথাবার্তা বলে। ভাই দেখবেন মায়ের থেকে মাসের দরদ হওয়াটা খুব কষ্টকর। 12 বছর ছেলেটা 12 বছরে 10টা মাদ্রাসা চেঞ্জ করছে গালিব। কখন একটা ছেলে মাদ্রাসা বারবার চেঞ্জ করে, এটা আপনার সেন্স থাকলে আপনি বুঝে নেবেন। ঠিক আছে, রুহিকে বিয়ে দেওয়া হলো, বিয়ে করানো হলো কলরবের মাধ্যমে। তার মাও আসে নাই, তার পরিবারের কেউ আসে নাই। তার পরিবার সম্পর্কে বলতে গেলে আপনারা এখন ছি করবেন। আমরা মানুষকে ছোট করতে চাই না। ইভেন জামান ভাই এই কয়েকদিনে যতগুলো স্ট্যাটাস দিয়েছে তাদের ব্যাপারে তো অনেক কিছুই আসলে জানি, বা কিছুই এখনো উঠাই নেই। আমরা কিন্তু উঠাই নেই, আমরা শুধু একটা করে দিচ্ছি। কেন? আমরা নিজেরাও চাই না যে আজাদ ভাইয়ের পরিবারটা ছোট হোক। তারা নিজেদেরকে ছোট করতেছে। আমরা এখনো পর্যন্ত কিছু বলি না। যদি এগুলো বলি, যারা লিখছেন বারবার ফেসবুকে যে আমরা বিচার চাই, এই চাই সেই চাই, আপনারা নিজেরাই আবার এগুলো ডিলিট করতে বাধ্য হয়ে যাবেন। শোনেন, লাস্ট আমি দ্রুত শেষ করি। সেটা হচ্ছে গালিব এতদিন ছিল, 12টা বছর তার পড়াশোনা বলেন, মান্থলি খরচ বলেন, রুহিকে বলেন, গ্রামে টাকা পাঠানো বলেন, সবাই জানে এটা। কিন্তু যারা এই 12 বছরে কখনো 12 সেকেন্ডের জন্য খোঁজ খবর নেয়নি, তারা যারা কলরব থেকে চলে গিয়েছে নিজেদের দোষের কারণে, তারা কখনো সরি বলার মতো মানসিকতা রাখে নাই। যেমন বদরুজ্জামান ভাই সরি বলে ফিরে আসছে, আপনি কলরব ছেড়ে যাবেন কেন? ঠিক না? কলরবের মাধ্যমে আপনি বদরুজ্জামান হয়েছেন, সাইদ আহমদ হয়েছেন, আবু রায়হান হয়েছেন, আমি ইকবাল মাহমুদ হয়েছে, সবাই কলরবের মাধ্যমেই হয়েছে। আপনি হুমায়ুন কবির সাবিবতে এমনি হন নাই, আপনি কলরবের মাধ্যমে হয়েছেন। আজাদ ভাই বেঁচে আছে সবার সামনে কিসের কারণে বলেন? কলরবের কারণে। কলরব না থাকলে আজাদ ভাইয়ের নাম থাকবে? এটা মানুষ বুঝে না। আচ্ছা, এখন যে জেনারেশন আসছে, এখন যারা জন্মগ্রহণ করতেছে, তারা কি আজাদ ভাইকে দেখেছিল কখনো? না। আজাদ ভাইকে জানবে কিভাবে? আমাকে এটা বলেন। মানে কলরব তাকে বাঁচিয়ে রাখছে নানান ভাবে, নানান স্মৃতি, এইটা বুঝতে হবে। তার গানগুলোকে বারবার গাইছে। তো গালিবের লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে, সে এখন 1.5 মাস যাবত সে ঢাকাতে নাই, তাকে আটকে রাখা হয়েছে। যদিও অনেক পরে এই ভিডিওটা আপনারা দেখছেন, যখনই দেখেন এতটুকু ইনফরমেশন রাখেন। আমি আজকে এইভাবে বলে যাচ্ছি, একটা সময় গালিব বলবে চাচ্চু সরি, আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে অনেকে সাথে মিশে অনেক লোভ লালসা দেখিয়ে এগুলো করেছে। আমার মনে হয় তখন যে সিম্প্যাথি, যে ভালোবাসা তার প্রতি আমাদের সকলের ছিল, কিছুটা হলেও হ্রাস পাবে। কারণ সবাইকে দুঃখী করেছে। এমনকি ফেরদৌস ভাইকে গালিব নিজের মুখে ফেরদৌস বলেছে, আঙ্কেলও বলা নাই, চাচ্চুও বলা নাই। যে ফেরদৌস ভাই আজাদ ভাই মারা যাওয়ার পর থেকে আমাদের কি গার্ডিয়ান হিসেবে, বাবা হিসেবে, ছায়া হিসেবে দেখে রেখেছে। ফেরদৌস ভাই কোনো স্বার্থ নেই আমাদের কলরবে থাকার। তিনি নিজের টাকা পয়সা খরচ করে, মেধা খরচ করে, তাদের গাড়ি দিয়ে, টাকা দিয়ে হোক, যা করে হোক, কলরবকে একেবারে মানে বাবার মতো করে সন্তানদেরকে আগলে রেখেছে। এই মানুষটাকে বারবার নাম ধরে ধরে এত কোটি টাকা চুরি, এত কোটি টাকা চুরি, এত কোটি টাকা চুরি। উনি ফকিন্নি না, উনি 1990 সালে উনি এমপি ইলেকশন করছে ঢাকাতে ইসলামী আন্দোলন হয়ে। উনি ফকিন্নি না, ওনাকে বারবার এভাবে বলা হবে। আমার দুইটা জিনিস আমার কাছে খুব বাজে লেগেছে। একটা হচ্ছে তারা বদরুজ্জামান সাহেবকে অফিস বয় বলেছে, এবং জামান ভাইয়ের ব্যাপারে নিয়ে আসছে। বাংলাদেশে যারা শিল্পী গোষ্ঠী আছে তারা জানে প্রত্যেক শিল্পী কিভাবে থাকে একটা অফিসে আসা যাওয়া, তাকে অফিস বয় বললো। এটা তো কোনোভাবেই কেউ সাংস্কৃতিক কর্মী হিসাবে মানে এটা হচ্ছে আমি বলবো একান্তই মূর্খতা। কারণ গালিবের যে চাচা এটা বলেছে অফিস বয়, উনি ছিল হচ্ছে স্বৈরাচারী যে আমাদের শাসক ছিলেন, স্বৈরাচারী যে সরকার ছিলেন ওনাদের, উনি একজন দোসর। উনি পলাতক অবস্থায় ওনাকে ঢাকাতে আমরা ঠাঁই দিয়েছিলাম। কেন?
উনি আজাদ ভাইয়ের আপন বড় ভাই, গালিবের আপন চাচা, হাতে পায়ে ধরে বাবা আমাদেরকে রাখা, আমাকে মেরে ফেলবে। সেই মানুষটা এখান থেকে দেশ স্বাধীন হওয়ার পরে 24 সাল আন্দোলনের পরে এই মানুষটা চলে যাওয়ার পরে তার রূপের এই অবস্থা। আপনি চিন্তা করতে পারেন। এগুলো বলতাম না, এগুলো বলছি কারণ মনের ভিতরে অনেক জমানো কষ্ট। আমি আগেই বলেছি 2-3 ঘন্টায় শেষ হবে না ইন্টারভিউ, কিন্তু আপনার এগুলো এখানে শেষ করে দেই। আমি আশা করি গালিবকে আল্লাহ পাক সেই বুঝ দান করুক, যেহেতু ও বলে এখন আমি 18 বছর হয়ে গেছে। তো 18 বছর হয়ে যাওয়ার পর একটা ছেলের নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়, এতটুকু সবাই বুঝ দান করুক আল্লাহ পাক। যাই হোক, এই প্রসঙ্গটা একদম শেষ করে দিই, এটা একদম ইনস্ট্যান্ট আমার হঠাৎ করে মনে আসার ফলে এগুলো চলে আসছে। এই জন্য ধন্যবাদ আপনাকে।